Assalamu alaikum. Welcome to our today's session. আজকে আমাদের বেসিক কাউন্টেবিলিটি প্রিন্সিপালের লাস্ট টপিক পিজিয়ন হোল প্রিন্সিপাল এটা দেখবো। তো হোয়াট ইজ পিজিয়ন হোল প্রিন্সিপাল অ্যাকচুয়ালি? তো নাম দেখে বোঝা যাচ্ছে পিজিয়ন মানে কি কবুতর। কবুতরের কিছু বাসা আছে, আমাদের কবুতরকে অ্যাসাইন করতে হবে। তো সিম্পলি আমরা কিভাবে ডিফাইন করতে পারি? আমাদের বলছে কি ইট কে বক্সে আর টু কন্টেইন মোর দ্যান কে অবজেক্ট। তার মানে আমাদের কবুতরের বাসা আছে কয়টা? কে, টোটাল অ্যামাউন্ট কে, টোটাল অবজেক্ট মানে টোটাল কবুতর আছে মোর দ্যান কে অবজেক্ট। তার মানে কি বক্সের তুলনায় কবুতরের সংখ্যা কি বেশি আছে। তাহলে আমাদের কি বলতে পারি? অ্যাট লিস্ট ওয়ান বক্স মাস্ট কন্টেন টু অর মোর অবজেক্ট। ওয়ান বক্স মাস্ট কন্টেন টু অর মোর অবজেক্ট। তার মানে একটা ঘরে একের অধিক কবুতর রাখতেই হচ্ছে। তো এটাকেই বলা হচ্ছে কি সিম্পলি পিজিয়ন হোল প্রিন্সিপাল। আমরা যদি এই ডায়াগ্রামের থ্রুতে দেখি আমাদের চারটা কবুতর আছে, ফোর অবজেক্টস অফ পিজিয়ন, আর তিনটা বক্স আছে, তিনটা হোল আছে। সেই বেসিসে আমরা কিভাবে অ্যাসাইন করতে পারি? দেখা যাচ্ছে এখানে এই বক্সটাতে কিন্তু দুইটা কবুতর ইনপুট করতে হচ্ছে, না হলে তো সবকটা কবুতর বক্সে রাখা যাচ্ছে না। অ্যাটলিস্ট একটা কবুতরকে কি শেয়ার করে থাকতে হচ্ছে। এইটাই হচ্ছে সিম্পলি পিজিয়ন হোল প্রিন্সিপাল। আমরা এক্সাম্পলে চলে আসলে আরো একটু ক্লিয়ার হবে। এক্সাম্পলে যদি খেয়াল করি, ফার্স্ট এক্সাম্পলে বলছে কি হোয়াট ইজ দ্য স্মলেস্ট ক্লাস সাইজ। স্মলেস্ট ক্লাস সাইজ বের করতে হবে ফর হুইচ ইট ইজ অবভিয়াস দ্যাট at least two students have the same grade. at least two students মানে কি একটা গ্রেড at least দুইটা স্টুডেন্টকে অ্যাভেল করতেই হবে। if the set of possible grades, আমাদের পসিবল গ্রেড বলে দিচ্ছে এই 10টা গ্রেড আছে। আমাদের নরমাল যে গ্রেডিং সিস্টেম আসছে সেই গ্রেডিং সিস্টেম ফলো করে এখানে 10টা গ্রেড আছে। তো আমাদের কি বলতে পারছে যে আমাদের টার্গেট কি স্মলেস্ট ক্লাস সাইজ। তাহলে যেহেতু 10টা গ্রেড আছে, 10টা গ্রেড 10টা স্টুডেন্ট পেতে পারে। অ্যাটলিস্ট একটা গ্রেড কি হতে হবে? মাল্টিপল স্টুডেন্ট পেতে পারে হতে হবে। তাহলে আমাদের স্টুডেন্টসটাকে বের করতে হবে। আমাদের গ্রেড বলে দিচ্ছে বক্স, গ্রেডটাকে আমরা বক্স ধরেই, আর স্টুডেন্টকে অবজেক্ট, মানে স্টুডেন্টকে ওই গ্রেডের বেসিসে কি অ্যাসাইন করতে হবে। তাহলে নাম্বার অফ গ্রেড কত? টোটাল 10। সেই বেসিসে আমাদের 10 বক্সেস যেহেতু আছে, তাহলে কি 10 প্লাস 1 অবজেক্ট থাকতে হবে। তাহলে অ্যাটলিস্ট 11টা স্টুডেন্ট থাকতে হবে। সেটাই বলছে দ্যাট ইজ 11 অবজেক্টস অ্যাজ পার কন্ডিশন এন্ড পিজিয়ন হোল প্রিন্সিপাল। পিজিয়ন হোল প্রিন্সিপাল ইউজ করে কি আমরা বলতে পারি যে অ্যাটলিস্ট 11টা অবজেক্ট, দ্যাট ইজ 11টা স্টুডেন্টস মাস্ট থাকতেই হচ্ছে। তাহলে স্মলেস্ট ক্লাস সাইজ কত হচ্ছে? 11। দেন আমরা এক্সাম্পল 2 তে যদি খেয়াল করি, এক্সাম্পল 2 তে কি বলছে? আমাদের একটা ফাংশন গিভেন, ফাংশন ডোমেইন টু কোডোমেইন, ফাংশন ম্যাপ ডোমেইন টু কোডোমেইন। আবার বলছে কি কার্ডিনালিটি অফ ডোমেইন গ্রেটার দ্যান কার্ডিনালিটি অফ কোডোমেইন। তার মানে কি ডোমেইনের কার্ডিনালিটি গ্রেটার দ্যান কোডোমেইনের এলিমেন্ট। তার মানে কি হচ্ছে ডোমেইনে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট হলেও তো বেশি থাকবে। তাহলে আমাদের বলছে কি এফ ক্যান এফ বি ইনজেকশন, আমাদের ডিসিশন নিতে বলছে এফ কি ইনজেকশন হবে নাকি হবে না। তো আমরা তো ইনজেকশনের প্রপার্টি জানি, ইনজেক্টিভ ফাংশন বা ওয়ান টু ওয়ান ফাংশন। তো হোয়াট ইজ ইনজেকশন অ্যাকচুয়ালি? আমরা ইনজেকশনের ডেফিনেশন থেকে কি জানি? আমাদের যে কোডোমেইন সেট আছে, কোডোমেইনের প্রত্যেকটা এলিমেন্ট অ্যাটলিস্ট একবারই ম্যাপিং হতে পারবে। একবার মানে ডাবল টাইম ম্যাপ থাকবে না। তার মানে কমন ম্যাপিং পসিবল হবে না। তার মানে কি এটাকে একটা ইনজেক্টিভ ফাংশন, কিন্তু এটা ইনজেক্টিভ ফাংশন হচ্ছে না, দুইটাই কি সেম এলিমেন্টকে ম্যাপ করছে। তাহলে কি এটা নট ইনজেকশন হবে। তো এটা হচ্ছে কন্ডিশন। তাহলে আমাদের বলছে কি ডোমেইন আর
কোডোমিনের কার্ডিনেটিং ইভেন্ট, ডোমেনের এলিমেন্ট বেশি আছে। তার মানে আমাদের ব্যাপারটা কেমন হচ্ছে, এরকম হচ্ছে, এখানে ধরি 4টা আছে ডোমেইনের এলিমেন্ট, আর কোডোমিনে আছে কয়টা, 2টা এলিমেন্ট। তাহলে আমাদের ডি গ্রেটার দেন সি, এটা ট্রু হচ্ছে, যে কন্ডিশনটা বলছিল আমাদের। তাহলে আমাদের ফাংশন হতে হইলে প্রত্যেকটা এলিমেন্টের ম্যাপিং থাকতে হবে। ধরে নিচ্ছি এটা ম্যাপিং এইটা, এটা ম্যাপিং এইটা, এইটার তাহলে একটা ম্যাপিং থাকতে হবে। তাহলে কি একটা কমন এলিমেন্ট থাকতে হচ্ছে, এটার একটা কমন এলিমেন্ট। তার মানে কি এই যে এই এলিমেন্ট, কোডোমিনের এই এলিমেন্টটাকে গিয়ে মাল্টিপল ম্যাপিং কিন্তু করতে হচ্ছে। তাহলে কি এটা পসিবল হবে? পসিবল হচ্ছে না। তো সেটাই আমরা পিজন হোল প্রিন্সিপালের থ্রুতে ম্যাপ করতে পারি। আমাদের বক্স কি হচ্ছে তাহলে, এটা কোডোমেইন হচ্ছে আমাদের বক্স, আর অবজেক্ট কি, ডোমেইনের এলিমেন্ট গুলো। আর আবার যেহেতু ডোমেইন গ্রেটার দেন কোডোমেইন বলে দিচ্ছে, তাহলে অ্যাটলিস্ট one or more elements of the codomain, one or more elements, one or more elements of the codomain are images of more than one element of the domain as per the pigeonhole principle. তাহলে আমরা দেখছি কি pigeonhole principle এ এই যে এখানে আমাদের 3টা ডোমেনের এলিমেন্টের সাথে ম্যাপিং হয়েছে। তার মানে কি এই 3টার সেম ইমেজ, দিস ওয়ান। তো এটাই তো আমাদের ইনজেকশনের প্রপার্টির সাথে কি কনফ্লিক্ট করছে। তো দ্যাটস ওয়াই আমরা বলতে পারি কি এফ ক্যান বি অ্যান ইনজেকশন। তো এটা আমরা পিজন হোল প্রিন্সিপালের থ্রুতে কনক্লুড করতে পারি, ডিসিশন নিতে পারি। এটা ছিল আমাদের এক্সাম্পল 2। আমরা জেনারেলাইজ করি যদি আমাদের পিজন হোল প্রিন্সিপাল, তাহলে ব্যাপারটা কি হচ্ছে, আমাদের ধরে নিচ্ছি আমাদের নাম্বার অফ বক্স হচ্ছে এম আর অবজেক্টস হচ্ছে এন। তাহলে আমরা কি বলতে পারি, অ্যাটলিস্ট ওয়ান বক্স কন্টেন্স অ্যাটলিস্ট দিস নাম্বার অফ অবজেক্টস। তো এটা কিভাবে বলতে পারছে, এটা কি আমরা জানি, এটা হচ্ছে সিলিং ফাংশন, অবজেক্টস হচ্ছে এন, আর আমাদের অপশন কয়টা, এন নাম্বার অফ বক্স। তাহলে সেই বেসিসে কিন্তু চলে আসছে। আমরা যদি একটু আগে দেখি, আমাদের বক্স সাপোজ হচ্ছে 3 আর অবজেক্টস হচ্ছে 4, তাহলে আমরা কি বলতে পারি, 4/3। তার মানে কি এটা হচ্ছে কত, 1.33। তাহলে দেখে সিলিং ফাংশন কত হবে, 2 হচ্ছে। তার মানে কি আমাদের যদি এই কন্ডিশন গিভেন থাকে, আমাদের বক্স হচ্ছে কি এম আর অবজেক্ট হচ্ছে কি 4টা আর বক্স হচ্ছে 3টা, তাহলে কি অ্যাটলিস্ট 2টা অবজেক্ট কিন্তু একটা বক্সে রাখতেই হবে, তা না হলে পসিবল না। সেটাই বলছে এখানে এন বাই এম, এন বাই এম এর সিলিং ভ্যালু। তাহলে আমরা এইখানে যদি খেয়াল করে দেখি, আমাদের এখানে 5টা এলিমেন্ট গিভেন, অবজেক্ট 5টা অবজেক্ট গিভেন, আর বক্স আছে হচ্ছে কি 3টা। তার মানে কি অ্যাটলিস্ট একটা অবজেক্টকে কি করতে হবে, মানে মাল্টিপল অবজেক্টকে কি একটা সেম বক্সে কি অ্যাসাইন করতেই হচ্ছে, তা না হলে হবেই না। এখানে যেমন এখানে কি মাল্টিপল কানেকশন, এখানেও কি মাল্টিপল কানেকশন। তাহলে দেখতে পাচ্ছি কি 5/3, 5/3 কত হচ্ছে 1.66। এটাকে ফিলিং করলে কত পাবো আমরা, 2। দ্যাট মিনস অ্যাটলিস্ট 2টা কিন্তু রাখতেই হচ্ছে, অ্যাটলিস্ট বলতে মাইন্ড ইট। সিমিলারলি এখানে আমাদের অবজেক্ট হচ্ছে আবার নাম্বার অফ অবজেক্ট লেস দেন বক্স। তাহলে সেক্ষেত্রেও তো আমাদের কি হচ্ছে, এখানে 2 আর এখানে হচ্ছে বক্স হচ্ছে 4, সেটাকে সিলিং করতে হবে। আলটিমেটলি কত 0.5, এটা সিলিং করলে কি আলটিমেটলি 1, অ্যাটলিস্ট 1 এলিমেন্ট তো থাকবেই একটা বক্সে। তো সেটাই হচ্ছে। তো এটা কি যে কোনো কেসের জন্যই কি জেনারেলাইজ ফর্ম। তো এই ক্ষেত্রে যদি আমরা কিছু এক্সাম্পল দেখি, আমাদের ফার্স্ট এক্সাম্পলে বলতে কি আবারও গ্রেডিং সিস্টেম বলা আছে, 5টা গ্রেড এক্ষেত্রে এবিসিডি 5টা গ্রেড, আর আমাদের ক্লাস সাইজ করে দেওয়া আছে 66। এখন আমাদের বের করতে হবে হোয়াট ইজ দ্য মিনিমাম সাইজ অফ দ্য গ্রুপ অবটেইন দ্য সেম গ্রেড। একটা গ্রেড মিনিমাম কতজন পেতে পারে ওই 66 স্টুডেন্টের মধ্যে থেকে।
তাহলে আমাদের বক্স গিভেন এটা কি 5টা বক্স আছে, 5টা বক্স, আর এখানে অবজেক্ট আছে কয়টা, 66টা। তাহলে আমাদের বক্সকে আমরা কি দিয়ে ডিফাইন করছি, বক্স হচ্ছে এম আর হচ্ছে অবজেক্ট হচ্ছে এন। তাহলে আমরা জানি কি আমাদের প্রিন্সিপাল কি এন বাই এম, তার মানে কি হচ্ছে 66 ডিভাইড বাই 5, সেটা সিলিং ভ্যালু। তাহলে এটা কত হচ্ছে 13.2। তাহলে মানে এটা সিলিং ভ্যালু নিলে কত হচ্ছে 14। তাহলে আমরা জেনারেলাইজড রুল অ্যাপ্লাই করেও কি সলভ করতে পারি বিভিন্ন প্রবলেম। আমাদের নেক্সট প্রবলেমে কি বলছে, নেক্সট প্রবলেমে বলছে আমাদের একটা সার্ভে মানে একটা জরিপ কন্ডাক্ট করা হচ্ছে, সেখানে আমাদের স্যাম্পল সাইজ মানে 100 জন পার্টিসিপেট করছে ওই সার্ভেতে। তাহলে এটা কি অবজেক্ট, আমাদের অবজেক্ট গিভেন 100 টোটাল অবজেক্ট। এখন বলতে কি হোয়াট ইজ দ্য মিনিমাম সাইজ অফ দ্য গ্রুপ হ্যাভিং বার্থডে ইন দ্য সেম মান্থ, বার্থডে সেম মান্থ। সেখানে 5 হবে না বক্স, এখানে 12 হবে, ভুলে এখানে 5 লিখছি হয়তো, এটার সাথে মিল রেখে হয়তো বা এখানে 12 অ্যাকচুয়ালি সেম মান্থ। আমাদের টোটাল মান্থ কয়টা, 12টা, সো নাম্বার অফ বক্স কত 12। আর আমাদের স্যাম্পল সাইজ হচ্ছে 100, তাহলে অবজেক্ট হচ্ছে কি 100। তাহলে এইটা কত, এটা হচ্ছে কি আমাদের এটা হচ্ছে আমাদের এন এর ভ্যালু, নাম্বার অফ অবজেক্ট আমরা কি দিয়ে ডিফাইন করছিলাম এন, আর আমাদের বক্স হচ্ছে এন। তাহলে এন বাই এন কত হচ্ছে 100 ডিভাইড বাই 12। তাহলে আমরা এটা পেরে পাচ্ছি 9 পাচ্ছি। তার মানে অ্যাটলিস্ট 9 জনের কি সেম মান্থেই কি বার্থডে থাকবেই অ্যাটলিস্ট। তো সেটাই বলতে হয়, এটা আমরা এই জেনারেলাইজ ফর্ম দিয়ে কি ইমপ্লিমেন্ট করতে পারি, ক্যালকুলেট করতে পারি। তো এই ছিল আমাদের পিজিওহরন প্রিন্সিপাল। তো এরপরে আমরা রিকারেন্স রিলেশনে চলে আসব। আমাদের নেক্সট টপিক রিকারেন্স রিলেশন। তো হোয়াট ইজ রিকারেন্স রিলেশন, আমরা লাস্ট ওয়ান অন এর প্রোগ্রামিং কোর্সে রিকারসিভ ফাংশন দেখছি, রিকারেন্ট ফাংশন, রিকারশন। তো ওইটার সাথে কি এটা রিলেটেড রিকারেন্স ফাংশন। তো রিকারেন্স মানে কি, আমরা রিকারশন কি ছিল, যে ফাংশনটা নিজেই নিজেকে কল করে এবং সেই ফাংশনের কিছু বেস কন্ডিশন থাকে, দ্যাট ইজ কিছু টার্মিনেটিং কন্ডিশন থাকে। আমাদের খেয়াল আছে আমাদের ফিবোনাচি সিরিজের ক্ষেত্রে আমরা কি করছিলাম, ফিবোনাচি n ইকুয়াল টু আমরা আমাদের ওয়ান ওয়ান প্রোগ্রামিং কোর্সে সবচেয়ে কমন রিকারসিভ যে টেকনিকটা সেটা হচ্ছে ফিবোনাচি সিরিজ ছিল। তো সেখানে আমরা কি করছিলাম, ফাংশন অফ n ইকুয়াল টু কি হতো, আমাদের ফাংশন অফ n ইকুয়াল টু হতো কি এর আগে দুইটা ফাংশন যোগফল n-1 প্লাস f n-2। তার মানে যে এই ফাংশনটাই কিন্তু আবার কল হচ্ছে, এই ফাংশনটা আবার কল হচ্ছে সেম ফাংশন। এখন n এর ভ্যালু চেঞ্জ হয়ে কি n-1 হচ্ছে, n-2 হচ্ছে। তো এটা ছিল আমাদের রিকারসিভ টেকনিক। তো রিকারেন্স রিলেশনে ফার্স্টে আমাদের বলছে কি একটা সিকোয়েন্স গিভেন ai প্লাস 1 i প্লাস 2 আপ টু an। তার মানে কি আই এর ভ্যালু হচ্ছে ইনক্রিজ হচ্ছে আই থেকে এন পর্যন্ত। আই বিলংস টু ন্যাচারাল নাম্বার। তো সেই বেসিসে আমরা একটা সিকোয়েন্স গিভেন, তাহলে আমরা একটা ইকুয়েশন যদি এমন ভাবে ডিফাইন করতে পারি, এ এন একটা ইকুয়েশন হবে ইউজিং অন অর মোর অফ ইটস প্রিসিডিং টার্ম, অন অর মোর অফ ইটস প্রিসিডিং টার্ম, এটা ভাইটাল। তার মানে কি এ এন এর সাথে কি প্রিসিডিং টার্মের একটা রিলেশন ক্রিয়েট করতে হবে।
given some terms values as initial condition, যে ইনিশিয়াল কিছু কন্ডিশন লাগবে, দ্যাট ইজ আমাদের কিছু বেস কন্ডিশন লাগবে, তাহলে আমরা সেটাকে কি বলতে পারি, রিকারেন্স রিলেশন বলতে পারি উইথ রেসপেক্ট টু দ্যাট সিকোয়েন্স। আমাদের যে সিকোয়েন্সটা গিভেন সেই সিকোয়েন্স অনুযায়ী সেটাকে একটা রিকারেন্স রিলেশন আমরা বলতে পারি। আর সেই সিকোয়েন্সটা কি বলি, the sequence is referred to as the solution of the recurrence relation। আর ওই সিকোয়েন্সটা হবে কি আমাদের রিকারেন্স রিলেশনের আউটকাম, ওই সিকোয়েন্সটা। তার মানে কি আমাদের সলিউশন কিন্তু ওই সিরিজটা হবে, এই সিরিজটাই কিন্তু আমাদের সলিউশন। তাহলে হোপফুলি বুঝতে পারছি রিকারেন্স রিলেশন। আমরা যদি এক্সাম্পল দেখি, আমাদের এই যে an, সাপোজ an, আমরা রিকার্সিভলি এটা কিভাবে কল করতে পারি, an - 1 প্লাস an - 2, একটু আগে যে ফিবোনাচি সিরিজ দেখছিলাম সেটা যদি অ্যাপ্লাই করি তাহলে কি আমাদের ইকুয়েশনটা কিন্তু এরকম হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের কি কিছু প্রিসিডিং টার্মের নলেজ লাগছে, এর আগের টার্ম, এটার ইমিডিয়েট আগের টার্ম এটা, এটার ইমিডিয়েট আগের টার্ম এটা। তার মানে an বের করতে হলে আমাদের n - 1 টার্ম জানা লাগছে এবং n - 2 এর নলেজ লাগছে। তো সেটাই বলছে প্রিসিডিং কিছু টার্মের ইউজ হবে এবং সাম টার্মস ভ্যালুজ অ্যাজ ইনিশিয়াল কন্ডিশন দিতে হবে। তার মানে কি আমাদের এই ক্ষেত্রে a0 a1 ধরে নিচ্ছি, আমাদের ফার্স্ট ফিবোনাচি ভ্যালু 1 আর সেকেন্ড ফিবোনাচি ভ্যালু কি হবে 1, সেই বেসিসে। আমরা যদি এক্সাম্পল দেখি, আমরা এক্সাম্পল ফার্স্ট ফিবোনাচি নাম্বারই দেখছি। আমাদের ফিবোনাচি 1 গিভেন 1, ফিবোনাচি 2 গিভেন 1, তাহলে ফিবোনাচি 3 কি হবে, এর আগের দুইটা সংখ্যার যোগফল, তাহলে কি হচ্ছে সেটা 2 হচ্ছে। ফিবোনাচি 4 কি হবে, এর আগের দুইটা সংখ্যার যোগফল, তার মানে 2 আর 1 এই দুটার যোগফল, তাহলে কি 3 হয়ে যাচ্ছে সেখান থেকে। ফিবোনাচি 5 কি হবে, ফিবোনাচি 4 প্লাস ফিবোনাচি 3, ফিবোনাচি 4 হচ্ছে 3 আর ফিবোনাচি 3 হচ্ছে কি 2, তার মানে 3 প্লাস 2 হয়ে যাচ্ছে কত 5। ফিবোনাচি 6 কি হবে, ফিবোনাচি 6 হবে এর আগে দুইটা টার্মের যোগফল, তার মানে 3 প্লাস 5 হয়ে যাচ্ছে কি 8। সেই বেসিসে এরপরটা আসছে 13, এরপরে 21, এরপর 34। তো আমরা ইকুয়েশনটাকে কিভাবে লিখতে পারি, আমরা যদি ইকুয়েশন রিলেশনটাকে যদি fn হয় তাহলে এর আগের দুটো টার্মের যোগফল fn - 1 প্লাস fn - 2, একটু আগে যেটা লিখতে a দিয়ে সেটাই আলটিমেটলি এখানে f দিয়ে রিপ্রেজেন্ট করা। বাট আমাদের কিছু জিনিস ফুলফিল করতে হবে কন্ডিশন, n বিলংস টু n ন্যাচারাল নাম্বার হতে হবে, ন্যাচারাল নাম্বার সেট, এবং n গ্রেটার ইকুয়াল টু 3, n এর ভ্যালু কি 3 অথবা তার বেশি হতে হবে। তার মানে n এর ভ্যালু যদি 1 আর 2 হয় তাহলে সেই কন্ডিশন গুলো আবার বলে দিতে হবে। তার মানে কি এটা হচ্ছে যে ইনিশিয়াল কন্ডিশন গুলো বলে দিতে হচ্ছে, f1 এবং f2 কি এই দুইটা কন্ডিশন 1 এটা বলে দিতে হচ্ছে গিভেন কন্ডিশন। তো এই ছিল ফিবোনাচি নাম্বারের এক্সাম্পল। এরপরে আমরা সেকেন্ড এক্সাম্পল দেখবো, টাওয়ার অফ হ্যানয়। তো টাওয়ার অফ হ্যানয় এটা একটা কমন এক্সাম্পল। টাওয়ার অফ হ্যানয় কেন করা হয়েছে, হ্যানয়ে এরকম 3টা টাওয়ার আছে। তো এখান থেকে একটা প্রবলেম অ্যারাইজ করা হচ্ছে, 3টা টাওয়ার এ বি সি, এই 3টা টাওয়ার গিভেন, আমাদের কি একটা টাওয়ারের 3টা ডিস্ক আছে, এই যে এখানে যে এই 3টা কি ডিস্ক 1 2 3 এই যে নেমিং করা হচ্ছে, এই 3টা হচ্ছে ডিস্ক। আমাদের প্রবলেমটা কি, আমরা টাওয়ার এ থেকে টাওয়ার সি, তার মানে এটা হচ্ছে সোর্স আর এটা হচ্ছে ডেস্টিনেশন, সোর্স টু ডেস্টিনেশন আমাদের মুভ করতে হবে এমন ভাবে আমাদের এই সেম প্যাটার্নে কি এই জিনিসটা কি এখানে কনভার্ট নিয়ে যেতে হবে, সেম প্যাটার্নে, মানে সবচেয়ে বড় ডিস্কটা কি নিচেই থাকবে, এরপরে সেকেন্ড ডিস্ক আর লাস্টে কি থার্ড ডিস্ক 1 2 3 এই অর্ডারেই থাকবে। তাহলে এটা মিনিমাম কতগুলো মুভমেন্টে আমরা এই কাজটা করতে পারি, সেটাই হচ্ছে টাওয়ার অফ হ্যানয় প্রবলেম। আমাদের এই চেন এটাকে বলছে কি নাম্বার অফ মুভস রিকোয়ার্ড টু ট্রান্সফার n ডিস্ক ফ্রম a টু c। তাহলে আমাদের এইখানে যদি একটা ডিস্ক থাকে তার মানে কি n এর ভ্যালু 1, তাহলে একটার ভ্যালু একটা
একটা যদি থেকে থাকে তাহলে কি একটা মুভেই কিন্তু আমরা এখানে নিয়ে যেতে পারছি, তার মানে কি একটা মুভ লাগছে, তাহলে সেটাই h1 ইকুয়াল টু কি 1 হচ্ছে। যদি দুইটা থেকে থাকে, আমাদের যদি দুইটা থেকে থাকে তাহলে আমরা কি করব, আমাদের উপরের ডিস্কটাকে আমরা প্রথমে আমাদের উপরে যে 2 নাম্বার ডিস্কটা আছে সেটাকে আমরা কি করব, প্রথমে বিতে নিয়ে আসবো, তাহলে কি এটা ফ্রি হয়ে যাচ্ছে। দেন 3 নাম্বার ডিস্কটাকে কি নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো, তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইটারেশন। দেন সেকেন্ড স্টেপ কি দিস ওয়ান, আর লাস্টে কি এখানে তো চলে আসছে এর পরেটা, সবচেয়ে বড়টা কি এখানে আসছে, এর উপরটা কি এখানে চলে আসছে, এটাকে আবার এখানে নিয়ে আসবে, এটা কি থার্ড স্টেপ। তার মানে কি টোটাল 3টা মুভ করতে হচ্ছে। তো এটাই h3 = 3, তার মানে দুইটা ডিস্ক পেলে কি মিনিমাম 3টা মুভমেন্ট লাগবেই। আচ্ছা এখানে কন্ডিশন আছে আমাদের, কখনোই কি নিচের মানে ছোট ডিস্কের উপরে বড় ডিস্ক রাখতে পারবো না, এই কন্ডিশনটা আমাদের মেনটেন করতে হবে। তাহলে আমাদের যদি এখন 3টা ডিস্ক থেকে থাকে, এই ক্ষেত্রে যেমন 3টা ডিস্ক দেখছি, এই ক্ষেত্রে আমাদের মিনিমাম কয়টা মুভমেন্ট লাগবে। আমরা কি করতে পারি, আমাদের প্রথমে এই ছোট ডিস্কটাকে আমরা এখানে নিয়ে যেতে পারি, এটা কি 1 নাম্বার মুভমেন্ট, তাহলে এটা ফ্রি হয়ে যাচ্ছে। দেন আমরা এই সেকেন্ড ডিস্কটাকে কি করব, এখানে নিয়ে আসবো, এটাকে সেকেন্ড ডিস্কটা, এটা হচ্ছে ফার্স্ট ডিস্ক, এটা হচ্ছে সেকেন্ড ডিস্ক, তাহলে এটা কি 2 নাম্বার মুভমেন্ট হলো। এরপরে কি করতে হবে, আমাদের এখানে তো ছোটটা আছে, সবচেয়ে ছোটটা, আর এখানে আছে সেকেন্ড লার্জেস্টটা আছে, আর এখানে আছে সবচেয়ে বড়টা। এইটা তো আমি এটার উপরেও রাখতে পারবো না, এটার উপরেও রাখতে পারবো না, আমাদের কন্ডিশন কি ব্রেক করবে। তাহলে আমাদের কি করতে হবে, এরপরে এটাও আবার এখানে নিতে পারবো না, আমাদের সেকেন্ড যে ডিস্ক সেটাকেও কি ফার্স্ট ডিস্কের উপরে নিতে পারবো না, তাহলে কি আমাদের ফার্স্ট ডিস্ককে এখানে নিয়ে আসতে হবে, এটা কি আমাদের থার্ড মুভমেন্ট। তাহলে কি এটা ফ্রি হয়ে যাচ্ছে, আমরা তখন কি করব, এই থার্ড ডিস্কটাকে এখানে নিয়ে যাব, তাহলে কি এটা হবে কি আমাদের ফোর্থ মুভমেন্ট, থার্ড ডিস্ক। এখন এখন আমাদের তো এখানে এই অবস্থা, তাহলে আমরা এখন কি, এখন ওই যে এর আগে H2 এর জন্য যেটা, সেটা কি অ্যাপ্লিকেবল না, আমাদের একটা ভ্যাকেন্ট ডিস্ক আছে, এটা তো ভ্যাকেন্ট হয়ে গেছে, ওইটা কি ইউজ করে আমরা বি থেকে সি তে নিয়ে যাব। তাহলে আমাদের এখন সোর্স কিন্তু এখন বি, আর সি হচ্ছে কি ডেস্টিনেশন। তাহলে এই যে এর আগের অ্যাপ্রোচ H2 দুইটা ডিস্কের ক্ষেত্রে, সেইটার জন্য আমাদের কি মিনিমাম 3টা মুভমেন্ট লাগবে, একটু আগে দেখছিলাম, তো এটাই দেখি এটা কি হবে। আমরা শুরুতে এটা এখানে নিয়ে আসবো, এটা হবে ফিফথ মুভমেন্ট, মানে এটা হচ্ছে কি 1 নাম্বার ডিস্ক, আর সেকেন্ড ডিস্কটা নিয়ে আসবো এরপরে এইখানে, এটা 2 নাম্বার ডিস্ক, এটা হচ্ছে সিক্স মুভমেন্ট, আর লাস্টলি আমাদের সবচেয়ে ছোট ডিস্ক যেটা 1 নাম্বার ডিস্ক, সেটা এখানে নিয়ে চলে আসবো, এটা সেভেন্থ মুভমেন্ট। তাহলে আমাদের লাস্টলি কিন্তু সবচেয়ে বড় ডিস্কটা নিচে থাকছে, দেন সেকেন্ড হাইয়েস্টটা, দেন লোয়েস্টটা। তাহলে কি আমাদের কিন্তু এটাই টার্গেট ছিল, সিতে আনা। এইভাবে 7টা মুভমেন্টের থ্রুতে কিন্তু হয়ে যাচ্ছে। তো এইটাই আলটিমেটলি আমরা কিভাবে ডিফাইন করতে পারি, এইচএন কি হবে 2 × hn−1, তার মানে এর আগের স্টেপ 2 × hn−1 + 1, এই ইকুয়েশনটা ফলো করবে। আমাদের ইনিশিয়াল কন্ডিশন h1 = কি 1, এটা গিভেন, n > n 2 অথবা তার বড় হতে হবে, এই কন্ডিশনটাও গিভেন, আর h1 যদি হয় তাহলে শুধুমাত্র একটা মুভমেন্ট। তাহলে এই ক্ষেত্রে যদি এই ইকুয়েশনটা যদি আমরা খেয়াল করি, আমাদের যদি 7টা ডিস্ক থেকে থাকে তাহলে মিনিমাম কতগুলো মুভমেন্ট লাগবে, 2 × আচ্ছা এই ক্ষেত্রে আমাদের এর আগের ভ্যালুগুলো জানতে হতে হবে। তাহলে h4 কি হবে, h4 = 2 × 7 + 1, তার মানে কত 15 মুভমেন্ট মিনিমাম লাগবে h4 এর জন্য। h5 এর জন্য আমাদের কত লাগবে, 15 × 2 + 1, তার মানে মিনিমাম 31টা মুভমেন্ট লাগবে। h6 কত লাগবে, h6 হবে 31 × 2 + 1, তার মানে মিনিমাম 63টা মুভমেন্ট লাগবে। তাহলে h7 = কি হবে, h2 × 63 + 1, তার মানে কত হচ্ছে 127, 127 হবে।
তার মানে কোনো কিছু ভ্যালু বের করতে হলে, E7 বের করতে হলে এর আগের স্টেপ গুলো কিন্তু আমাদের জানতে হবে, ক্যালকুলেট করে আসতে হবে, তা না হলে আমরা এই যে এই 6 এটা তো ইউটিলাইজ করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে এই 6 এর ভ্যালু। তো এইভাবেই আর কি আমরা রিকারেন্ট রিলেশন গুলো সলভ করতে পারি। আমাদের নেক্সট যে এক্সাম্পলটা গিভেন সেটা দেখলে আরো ক্লিয়ার হবে। আমাদের থার্ড এক্সাম্পল, এখানে কি বলছে, আমাদের সলিউশন বের করতে হবে, আমাদের A7 এর ভ্যালুটা বের করতে হবে, আমাদের রিকারেন্স রিলেশনটা গিভেন দিস ওয়ান, এটা আমাদের রিকারেন্স রিলেশন। তো এখানে বলে দিচ্ছে n এর ভ্যালু যদি 3 অথবা তার বেশি হয় তাহলে এই রিলেশনটা হোল্ড করবে, আদারওয়াইজ A0 A1 A2 এই ভ্যালু কি ইনিশিয়াল কন্ডিশন হিসেবে গিভেন, A0 = 1, A1 = 2, A2 = 0। তাহলে A3 কি হবে, A3 আমরা বের করতে পারি ইকুয়েশনের থ্রুতে, এর আগের টার্ম, তাহলে কি A2 প্লাস 2A n-3, তার মানে 3 - 3 হয়ে যাচ্ছে A0। তাহলে A2 এর ভ্যালু আমরা জানি সেটা 0 চলে আসলো, আর A0 ভ্যালু 1, 2 × 1, তাহলে আলটিমেটলি A3 এর ভ্যালু পেয়ে যাচ্ছি 2। এরপরে A4 কি হবে, এর আগের টার্ম n-1 যেহেতু এর আগের টার্ম A3 প্লাস 4 - 1 হচ্ছে দ্যাট ইজ 4 - 3, 4 - 3, এখন n এর ভ্যালু যেহেতু 4 তাহলে 4 - 3 হয়ে যাচ্ছে কি A1, তাহলে A1 কত 2, তার মানে 2 × 2 হচ্ছে, আর আমাদের A3 কত একটু আগে এক্সপ্লোর করছে 2, তাহলে আলটিমেটলি সেটা হয়ে যাচ্ছে কি 6। এরপরে আমাদের সিমিলারলি A5 বের করতে হবে, A5 = কি হবে A4 প্লাস 2 × A2, তাহলে A2 এর ভ্যালু আমরা জানি 0 গিভেন, 2 × 0 হয়ে যাচ্ছে, আর A4 তো একটু আগে এক্সপ্লোর করলাম 6, তাহলে আলটিমেটলি এটা 6ই থেকে যাচ্ছে A5 এর ভ্যালু। A6 কি হবে এরপরে, এরপর A6 হচ্ছে এর আগের ভ্যালু A5, দ্যাট ইজ দিস ওয়ান 6, আর 2 × A3, 6 - 3 দ্যাট ইজ A3। A3 এর ভ্যালু আমরা এক্সপ্লোর করছিলাম এই স্টেজে, তাহলে 2 × 2 হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি 10। তাহলে A6 পর্যন্ত পেয়ে গেছে, আমাদের টার্গেট তো A7 পর্যন্ত ক্যালকুলেট করা, তাহলে A7 এর পরের স্টেপটাও লাগবে A7 এর জন্য, A6 প্লাস 2A4, তাহলে A6 একটু আগে পেয়েছি 10, আর A4 তো হচ্ছে কি এই স্টেপে পেয়েছিলাম 6, তাহলে 6 × 2, আলটিমেটলি 22, আমাদের ভ্যালুটা কি হচ্ছে দিস ওয়ান 22। তো ইজি আসলে রিকারেন্স রিলেশনের থ্রুতে কোনো কিছু ক্যালকুলেট করা খুবই ইজি, সমস্যা হবে না হোপফুলি। তো আমরা এরপরে এক্সাম্পলটা গিভেন আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট, আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট এটা ক্যালকুলেট করতে হবে, কম্পাউন্ড ইন্টারেস্ট। ওকে, তাহলে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট, আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্টটা কি হবে PN, অ্যামাউন্ট আফটার PN মিন করছে কি অ্যামাউন্ট আফটার n ইয়ার্স, n তম ইয়ারের পরে আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট কত হবে সেটা, উইথ 11% ইন্টারেস্ট রেট, তার মানে কি 11% ইন্টারেস্ট রেট, এর আগের বছরের উপর 11% ইন্টারেস্ট রেট প্লাস এর আগের বছরের যে প্রিন্সিপাল অ্যামাউন্ট সেটা মিলেই তো হচ্ছে তার অ্যামাউন্টটা হবে। তো সেটাই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। আমরা ম্যাথ করছে, আমরা এসএসসি এইচএসসি এর ম্যাথ, এই যে ইন্টারেস্ট রেটের ম্যাথে কম্পাউন্ড ইন্টারেস্ট করে আসছিলাম। তো কম্পাউন্ড ইন্টারেস্ট কি হয়, ওই প্রিন্সিপাল অ্যামাউন্টের উপর তোমার পার্সেন্টেজ অ্যামাউন্টটা যোগ হয় 11%, তো 0.11, আর ওই প্রিন্সিপাল অ্যামাউন্ট যোগ করে আলটিমেটলি, তার মানে এতটুকু কি আমার ইন্টারেস্ট অ্যামাউন্ট, আর এটা হচ্ছে কি প্রিন্সিপাল অ্যামাউন্ট। এই দুইটা নিয়েই কি হচ্ছে নেক্সট ইয়ারের। তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ইকুয়েশন থেকে আমরা এটা জেনারেট করতে পারি, এখানে Pn - হচ্ছে কমন, Pn-1, তাহলে Pn-1 কমন, এখানে 1 থেকে যাচ্ছে আর এখানে 0.11, তাহলে 1.11 × Pn-1, তাহলে আমরা P1 কি হবে 1.11 × 0, এই ইকুয়েশন থেকে আমরা কি পাই 1.11 × P0।
তাহলে P2 এর ভ্যালু সেকেন্ড ইয়ারের শেষে কত হবে? 1.11 ইন্টু P1। সেটা হচ্ছে আমরা যদি এই কোয়েশ্চেনটা দেখি, এই কোয়েশ্চেনটা থেকেই এইটা পাচ্ছি 1.11 ইন্টু P1 এর আগের ইয়ার, 2 এর আগের ইয়ার, P1 তম ইয়ারের। তাহলে সেখান থেকে আমরা P1 এর ভ্যালু একটু আগে পেলাম, দিস ওয়ান। ওই ইকুয়েশন থেকে এটা এই ভ্যালুটা বসিয়ে দেয়া, এইখান থেকে আবার কি পাচ্ছি 1 ইন্টু 1, তার মানে কি 1 ইন্টু 1 ডাবল টাইমস হচ্ছে, তাহলে 1 ইন্টু 1 স্কোয়ার ইন্টু P0। আবার P3 এর সময় কি হবে 1.11 ইন্টু 2 P2। তাহলে P2 তো একটু আগেই দেখলাম দিস ওয়ান, তাহলে 1.11 আর P2 এর ভ্যালু দিস ওয়ান। এটা যদি বসিয়ে দেখি তাহলে 1.11 টু দি পাওয়ার 3 ইন্টু P0। তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা ইকুয়েশন রিলেট করতে পারি। যখন ফার্স্ট ইয়ার তখন কিন্তু আমাদের যে প্রফিট সে অ্যামাউন্টের পাওয়ার হচ্ছে 1, সেকেন্ড ইয়ারে সেটা হয়ে যাচ্ছে কি স্কোয়ার, থার্ড ইয়ার এর ভ্যালু 3 যখন সেটা হয়ে যাচ্ছে 3। তাহলে আমরা আলটিমেটলি কি এরকম একটা ইকুয়েশন ডেভেলপ করতে পারি না? Pn ইকুয়াল টু কি হচ্ছে 1.11, দ্যাট ইজ 1.11 টু দি পাওয়ার n। 3 এর জন্য 3, 2 এর জন্য 2, 1 এর জন্য 1, 4 এর জন্য কি হবে 1.11 টু দি পাওয়ার 4 ইন্টু P0। এটা হবে কি P4। তাহলে Pn আমরা এইভাবে কি ডিফাইন করতে পারি। তাহলে যদি আমরা এইভাবে এই ইকুয়েশনটা কম্পাউন্ড ইন্টারেস্ট ইকুয়েশনটা আমরা এইভাবে ডেভেলপ করতে পারি, তাহলে আমাদের যে কোনো ভ্যালু যদি গিভেন থাকে P0, তাহলে কি আমরা ওই n তম ইয়ারের ভ্যালু কি পেয়ে যাব না, টোটাল প্রিন্সিপাল অ্যামাউন্ট পেয়ে যাব। তো এটাই আলটিমেটলি আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের কি ইকুয়েশন ইন টার্মস অফ রিকারেন্স রিলেশন অ্যাপ্লাই করে। তো এই ছিল আজকে আমাদের টপিক সবকিছু। তো তোমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে মার্ক করে রাখো, ইনশাল্লাহ নেক্সট ডিসকাশন ক্লাসে প্রবলেম গুলো সলভ করবো। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে।